নন্দীগ্রাম বা ভবানীপুরের লড়াই থেকে কি একদম কংগ্রেস টোটালি একটা সাইলেন্ট অবজারভার? একটু শুনবো চন্দন ঘোষ চৌধুরীর কাছ থেকে। নমস্কার। সর্বপ্রথমে বলি, আজকের এই আলোচনা এবং সেখানে আমার প্রতিনিধিত্ব একটু অন্য রকম, মানে আমার দেখবার দৃষ্টিভঙ্গি। শুরু করি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান অমর্ত্য সেনের সেই বিখ্যাত লেখা, যেখানে প্রশ্ন করা হচ্ছে তোমার আইডেন্টিটি কি। আমি বলছি আমি বিশ্ব নাগরিক, আমি ভারতীয়, আমি পশ্চিমবঙ্গের নাগরিক। এসআইআর প্রমাণ করেছে একেবারে শেষে এসে আমি একজন মানুষ এবং মানুষ কি না, অর্থাৎ আমি স্টেটলেস কোনো সিটিজেন অথবা না। আমার কেন এখান থেকে শুরু করবার ইচ্ছা হলো, এমন একটি আঙ্গিকে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি দুটো মানুষকে ঘিরে এবং দুটো রাজনৈতিক কৌশল, দুটো নির্বাচনী ক্ষেত্র, একটি নন্দীগ্রাম আর একটি ভবানীপুর। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে আমি দেখেছি দুটো নির্বাচনী ক্ষেত্রেরই ক্যারেক্টার, এবং আজকে যেটা দেখছি এটার জন্য কোনো অভিজ্ঞতা লাগে না, বরং উল্টা পুরন একটি পরিস্থিতি যেখানে আমরা আলোচনা করছি দুটো মানুষকে ঘিরে। একটি মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটি মানুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলোচনার একটু বৃহত্তর অঙ্গে আপনারা যান, তাহলে দেখবেন শুধু নন্দীগ্রাম বা ভবানীপুর নয়, সারা পশ্চিমবাংলা। আমি সেই কারণে বললাম, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে বিরোধী দলনেতা। খতিয়ান ভবানীপুর নয়, খতিয়ান নন্দীগ্রামও নয়, খতিয়ান সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি। আর সেই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন শুধু কে জিতবেন নন্দীগ্রাম বা কে হারবেন ভবানীপুর এটা নয়, একেবারে স্ট্র্যাটেজিক ইনভেশন যেটা দরকার। আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা ভাবব একজন মুখ্যমন্ত্রী, একজন বিরোধী দলনেতা, তাদের প্রাসঙ্গিকতা, তাদের অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতা তাদের ঘিরে। সুখকর কি? আমি একটা জিনিস বুঝি, পরিসংখ্যান ঝন্টু দিলেন, যে পরিসংখ্যানের পরিপ্রেক্ষিত অবস্থা গত 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, যে ভোটেই হোক। আমার বারবার মনে হয়েছে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমোশনাল ডিসিশন ছিল। ব্যক্তিগত পর্যায়ে আমি সে আলোচনাটা করছিলাম আজও, এবং মনে হয়েছিল সেই ইমোশনাল ডিসিশনটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণভাবে নিয়ে অভ্যস্ত, সেখানে ক্যালকুলেশনটা অনেক কম ছিল, এবং সেই পরিপক্কতা আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুরের একমেব দ্বিতীয় সিটে দাঁড়িয়ে এবং একা দাঁড়িয়ে এবং ওখানেই দাঁড়িয়ে তাকে দ্বৈত কলা পেশ করতে হয়নি, একটা নন্দীগ্রাম আর একটি ভবানীপুর। তার প্রধান কারণ, একটা জায়গায় স্ট্র্যাটেজিক্যালি স্থির করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভবানীপুর দীর্ঘকালের সম্পৃক্ত। এবং কংগ্রেসি ঘরানার এই সিটটি সকলেই জানেন, প্রতিটা মুহূর্তে ওয়ার্ড থেকে আরম্ভ করে বুথ পর্যন্ত এটার একটা নির্দিষ্ট বিস্তৃতি আছে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমরা বিরোধী দলনেতার যে ভূমিকায় যাকে দেখি, তাকে আমরা দেখি একটা ব্যাপক আলোড়ন তৈরি করতে প্রতিটা মুহূর্তে, এবং সেটা হুমকির। কনস্ট্রাকটিভ আমি বিশেষ কিছু দেখিনি। নন্দীগ্রামে এই হুমকির রাজনীতি দিয়ে হয়তো জেতা যেতে পারে, আমি জানি না, সে প্রসঙ্গে যাব না। তার কারণ বিরোধী দলের যে ক্যান্ডিডেট, তিনি, আমি জানি না, সাম্প্রতিক ইতিহাসকে অস্বীকার কীভাবে করবেন, অর্থাৎ একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকবে। কিন্তু আমি বারবার যেটা বলি, ভবানীপুরের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা লড়াই দেখতে চলেছি, কিন্তু এই লড়াই সারা পশ্চিমবঙ্গের মানুষ উপভোগ করতে পারবেন না। আমি আবারও বলি, শেষ করব এখানে, উপভোগ করতে পারবেন না। তার কারণ অ্যাকাউন্টেবিলিটির কোশ্চেন, বিশ্বাসযোগ্যতার কোশ্চেন, উন্নততর পশ্চিমবাংলা দেওয়ার ক্ষেত্রে যে দুটো বড় রাজনৈতিক অস্তিত্ব, ব্যক্তিত্ব, এক মমতা বন্দ্যোপাধ্যায় আর এক শুভেন্দু অধিকারী, দুজনেই কিন্তু পাবলিকের কাছে ব্যর্থ চরিত্র। ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি। ধন্যবাদ টিভি9 বাংলাকে এই ধরনের একটা আলোচনা সভার
মধ্যে আমাকে পরবর্তী বক্তা চন্দনবাবু। একটা অভিনব ঘটনা, আমি এখানে কথা বলবো ওপেন এন্ড, খুব স্বাভাবিক, কারণ আমি বিদগ্ধ বক্তাদের বক্তব্য শুনলাম এবং আমি আবারও একটি প্রশ্ন সামনে রাখব। ঝন্টু থেকে আরম্ভ করে ফাল্গুনী হয়ে এর আগে অরূপ, প্রদীপ্ত, কেয়া প্রত্যেকেই একটা টাসেলে গেছেন এবং আলটিমেটলি তারা কনফাইন্ড হয়ে গেছেন, একেবারে সীমাবদ্ধ হয়ে গেছেন আজকের এই টপিক অনির্বাণবাবু, শুভজিৎ, যা প্রিশিডিউল করেছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর। আমি কিন্তু বারবার যে প্রসঙ্গটা তুলছি, আমি আজও এখানে দাঁড়িয়ে ঠিক একই প্রসঙ্গে ওই আঙ্গিকে এই প্রশ্নটা তুলব, ভার্সেস মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, আরও বৃহত্তরভাবে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। আপনারা আঙ্গিকটাকে বাড়িয়ে নিন, আপনারা দেখতে পাবেন যে নন্দীগ্রামে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হার বা জিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ্যমন্ত্রিত্বের থেকে আটকাতে কেউ পারেননি, কারণ সংখ্যাতত্ত্ব। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে এলেন এবং ভবানীপুর থেকে জিতে আসা তৃণমূল ক্যান্ডিডেট তাকে স্পেস করলেন, তিনি বিধানসভায় নির্বাচিত হলেন। মানে বাস্তব ঘটনাগুলো এতটাই সিম্পলিফাইড যে এখানে আমি জটিলতা খুঁজে পাচ্ছি না, কমপ্লেক্সিটি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাকে কমপ্লেক্সিটি খুঁজতে হবে। তো কমপ্লেক্সিটিটা কি? তত্ত্ব আসবে ভবানীপুরে কিভাবে বিদ্যুতের শকে বলি হয়েছিল কোনো মানুষ। শুধু ভবানীপুরে কি, সংখ্যাটা যদি সারা কলকাতা কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর বসে আছে আমার ভাই, কলকাতা কর্পোরেশনের রেকর্ডেড 28 জন গত 10 বছরে ইলেকট্রিকিউশনের মৃত্যু, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। এখন প্রশ্নটা ভবানীপুরকে ঘিরে নয়, প্রশ্নটা ওটা তো কর্পোরেশনের এখতিয়ার, প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, প্রশ্নটা বিধানসভাকে ঘিরে। আমি পাশাপাশিভাবে যদি এখানে এই রাজ্যে 35টা পদ পাওয়া একজন মন্ত্রীকে স্মরণ করি, অবশ্যই তিনি এখন ছায়া। সেই মন্ত্রীর পরিধিগুলো দেখুন, 2011 থেকে 2016 হয়ে উনি 2020 পর্যন্ত 35টা দপ্তরে কি সাবলীল ভূমিকা পালন করেছিলেন। আমার ব্যক্তিগত ধারণা শুধু তাই নয়, সম্ভবত পরিসংখ্যান তাই বলবে যে অরূপরা তাকে এতটাই ডিপেন্ডেবল ইনভেস্টমেন্ট করেছিলেন যার সংখ্যাটা 35টা দপ্তর। তার অর্থ হচ্ছে এফিসিয়েন্সিতে তিনি কতটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সম্ভবত উনি ছিলেন সরকারিভাবে নিয়ন্ত্রণ করবার জন্য এবং ব্যবস্থাপনা করবার জন্য। অদ্ভুত যুক্তি। আমি কেন বলছি, আপনারা ধীরে 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 সংক্ষিপ্ত থেকে একটু বিস্তৃত হন। সেই ক্যারেক্টারের মধ্যে লড়াই। একটা ক্যারেক্টার এ রাজ্যের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, আর একটি ক্যারেক্টার যাকে একজন বলছেন বাটি নিয়ে সম্ভবত ভিক্ষা করতে হবে, আর একজন বলছেন গদ্দার। আমি বলছি মানুষ মাঝখান থেকে হঠাৎ ইতিহাসকে ভুলে যাবেন কেন? অরূপরা ঠিক করে দেবেন না কেয়ারা ঠিক করে দেবেন ইতিহাস কবে থেকে কাট সাইজ হবে? কারণ আমরা জানি এই ইতিহাস হঠাৎ মোগল সাম্রাজ্য বাইরে চলে গেছে, অর্থাৎ আপনি 1200 সাল থেকে এসে সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যে ঢুকবেন। তো এই যে ওভারব্রিজ করে দেওয়া, ফ্লাইওভার করে দেওয়া ইন দ্য হিস্ট্রি, ঠিক সেই হিস্ট্রিটাই আবার একটু সংক্ষিপ্তভাবে পশ্চিমবাংলায় হচ্ছে নাকি? আমি বলতে চাইছি আরেকটি আঙ্গিকে। কারণ কুচবিহারের মানুষের কি এসে যায় নন্দীগ্রামের কে এমএলএ, কি এসে যায় ভবানীপুরের কে এমএলএ? তাদের এসে যায় নামটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, নামটা যদি শুভেন্দু অধিকারী হয়। আর কেন আমি এই প্রসঙ্গ বলে শেষ করব, আজকে আপনারা যে কটা ক্লিপ দেখালেন, প্রতিটা ক্লিপের মধ্যে কি আছে জানেন? আপনারা অতুল্য ঘোষকে দেখাচ্ছেন, আপনারা প্রফুল্ল সেনকে দেখাচ্ছেন, অজয় মুখার্জিকে দেখাচ্ছেন, আপনারা দেখাচ্ছেন প্রকারান্তে সভ্যতা, সংস্কৃতি, রাজনৈতিকভাবে, ইভেন রাজনৈতিকভাবে নিজেকে সন্ন্যাসী রূপে বরণ করা যে মানুষগুলো, বরেণ্য মানুষগুলো,
তাদের ভাষাশক্তি, সহনশীলতা, পারস্পরিক মর্যাদা। আপনারা মাথায় রাখবেন, আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছি যার নেতা লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আমি গর্ব অনুভব করি। আমি গদ্দারের ভাষা বলি না, আমি বাটি নিয়ে কাউকে ভিক্ষা করতে বলি না। সম্মান করুন, সম্মান পাবেন। বাংলার মানুষ কিন্তু অসম্মানিত হচ্ছে আপনাদের এই কুরুচিকর রাজনীতির পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। দেখো শুভজিৎ, পরবর্তী বক্তাকে ডাকার আগে আমরা যখন নিউজ রুমে আলোচনা পারেন, যার জন্য আমি সম্ভবত এখানে এগিয়ে রাখবো। কিন্তু একটি ঘটনা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহসিকতার জায়গাটা দেখছে, মানুষই দেখছেন যে উনি যে সিটে লড়েছেন এর আগের বারও একটি এবং এখনও একটি প্যারালাল কম্পিটিটিভ এরিয়া রাখেননি, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলনেতাকে। ইটস আ কোয়েশ্চেন অফ কারেজ। সাধারণ দ্বিতীয় হচ্ছে উনি এপস্টিন খুলে দেওয়া হচ্ছিল মাঝে মাঝে। এবার তাহলে পরেও 5টা জায়গায় এগিয়ে। বাই ইলেকশনে নিশ্চিতভাবে সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সোনিয়া গান্ধী কুত্তে কা বাচ্চে কা, বলছে এখন খুব স্বল্প সময় কুত্তে কা বাচ্চে কা মৃত্যু। আমরা যা আমি ব্যক্তিগতভাবে বলছি মুক্ত হয়েছে, এটা তো রেয়ার ভারতবর্ষে। তার পার্লামেন্টারি সিট, তার মধ্যে ভবানীপুর অগ্রগণী ভূমিকা, এগুলো তো মানুষ জানে এবং তাকে ক্যাটাপাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, যার জন্য সুযোগটা সর্বকালের সব শাসকের বিরুদ্ধে সব পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমাদের 300 জন কর্মী খুন হয়েছে। কোথায় লড়েছিলেন? উনি একটা ছিলেন, দুটো তো ভুলে যাচ্ছে। আজকে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে না, আমরা হয়তো গাজনিতে পড়তে পারি, কিন্তু আমরা লিখে রাখছি প্রত্যেকটা, এবং মানুষের মনে সেটা মেলে রাখছে। যে হাতুড়ি দিয়ে মানুষকে মারা হচ্ছে, ভোটের সেই হাতুড়ি দিয়েই 2026-এ আবার মেরে না না, গাজনি খুব ভায়োলেন্ট ছিল। আমরা যখন গাজনি নিয়ে বলছি, এটাও তো বলতে হবে যারা নিজেদের মা মাটি মানুষের কথা বলেন এই রাজ্যে, যখন তারাও তো পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমাদের 300 জন কর্মী খুন হয়েছে 2021-এর যে ভোট পরবর্তী সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস গেছে। এক সেকেন্ড ভাই, প্রদীপ তো আমি বলিনি। আর চন্দনদার উদ্দেশ্যে কথা বলতে চাই। চন্দনদার ভারী আপত্তি কোনো একটা অজ্ঞাত কারণে কেন শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রাম এবং ভবানীপুরে দুটো জায়গায় প্রার্থী হচ্ছেন, ঠিক কথাই, কিন্তু উনি জিজ্ঞাসা করবেন না কেন সোনিয়া গান্ধী রায়বেরেলি এবং আমেঠিতে 2 জায়গায় প্রার্থী হচ্ছেন। এক সেকেন্ড, 2019-এ কেন রাহুল গান্ধী ওয়ায়ানাড এবং আমেঠিতে প্রার্থী হয়েছিলেন একবারও জিজ্ঞাসা করবেন না চন্দনদা। কারণ জিজ্ঞেস করলে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী ভয় পেয়েছিলেন, তার মানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ভয় পেয়েছিলেন, আর শুভেন্দু অধিকারী এবার ভয় পাচ্ছেন। এর সাথে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যদি ভয় পেয়ে তাহলে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে না, সেটা আমি কিন্তু সে কথাটা বলিনি। আমি সে কথাটা বলিনি এই কারণে, বারবার এই প্রশ্ন তুললেন, কারেজ নিয়ে বলছেন সোনিয়া গান্ধীর কি কারেজ কম ছিল না চন্দনদা, না রাহুল গান্ধীর কারেজ কম ছিল? লিঙ্গার করো না, একটা জায়গায় দাঁড়াও, একটু শোনো, তারপর আবার বলো। আপনি বুঝতে পারছেন কোথায় আমি তো আমি বুঝছি। আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমি প্রশ্নটা কিন্তু এটা করিনি 2 জায়গায় কেন দাঁড়িয়েছেন। আমি প্রশ্নটা করেছি এক জায়গাতে উনি জিতেছেন, মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। আজকে মমতা ব্যানার্জি আরেকটি কেন্দ্রে দাঁড়িয়েছেন, সেখানে উনি লড়ছেন, তথাপি উনি আরেকটা সিটে লড়ছেন, যেটা মমতা ব্যানার্জি গতবার করেনি, এই কম্পিটিশন করেছি। আর আমি এখানে বলে শেষ করে আমার বিশেষ কিছু বলার দরকার নেই। 2টো সিটে লড়েছেন, এরকম বহু ঘটনা আছে, শুধু সোনিয়া গান্ধী কেন। আমি আরেকটা কথা বলি, যেটা আমাদের প্রধানমন্ত্রী 2014-য়, আচ্ছা কোথায় কোথায় লড়েছিলেন? কোথায় লড়েছিলেন? উনি একটা ছিলেন, দুটো তো বাস, তোমার উত্তর হয়ে গেছে। না আমি তো বলিনি, লড়ার ধরনটা নিয়ে শোনো, দরকার আমার একটা শহীদ নিয়ে দাদা, আমি তো বলেই একটা শহীদ নিয়ে চন্দনদা যে কথা বললেন, 2টো জায়গা থেকে কেউ লড়তেই পারে, লড়ার ধরনটা দেখতে হবে। আমার এখনো মনে পড়ে